আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, জুলাই সনদ প্রণয়ন এবং 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ভাষণে তিনি জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সরকারের ভূমিকা তুলে ধরেন। বিস্তারিত রিপোর্টটি করেছেন মাহবুব সৈকত। শুরুতেই আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানাতে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় এবছর আমাদের হজ ব্যবস্থাপনায় সাফল্য এসেছে। শুধু ঈদ নয়, অন্য সময়ও যাত্রাপথে ভোগান্তি নিরসনে কেন্দ্রীয়ভাবে টিকেটিং পোর্টাল তৈরি করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সেজন্য সরকার একটি কেন্দ্রীয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম করতে যাচ্ছে। প্রবাসীদের জন্য বিদেশে তাদের নিজ নিজ শহরে আমরা বেসরকারি উদ্যোগে পরিচালিত নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছি। তিনি তার ভাষণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আওয়ামী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। আশার বিষয় হচ্ছে শুধু ব্যাংক নয়, প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান এখন ঘুরে দাঁড়িয়েছে। জনগণের আমানত এখন নিরাপদ। অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে। আমরা সার্বিক বাজার ব্যবস্থাকে দুর্বৃত্তদের চক্র থেকে বের করে এনে বাজারে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পেরেছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে শোষণ, বঞ্চনা ও হিংসা বিদ্বেষহীন একটি জাতি গঠনে সবার সহযোগিতাও কামনা করেন। এই রোগাক্রান্ত রাষ্ট্র ব্যবস্থাকে রোগমুক্ত করে জনগণের কল্যাণমুখী করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি। চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বর্তমানে এই হৃৎপিণ্ড অতি দুর্বল। অভিজ্ঞদের সাহায্য লাগবে। আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। 2026 সালের এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শিগগিরই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন পথ নির্দেশনা রেখে যেতে পারব। বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও গুজবের ব্যাপারে আবারও তার ভাষণে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ঈদ যাত্রায় গাজীপুরে 2টি মহাসড়কে যানবাহনের চাপ থাকায় থেমে থেমে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাতভর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট তৈরি হয়। এতে মারাত্মক দুর্ভোগে পড়েন শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠরা। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার থেকে সালনা 7 কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কালিয়াকৈর যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তার উপর পর্যাপ্ত গাড়ি না পেয়ে অনেকে খোলা ছাদে, ট্রাকে ও পিকআপে করে গন্তব্যে যাচ্ছেন। এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে বিকেল থেকে যানবাহনের চাপ কিছুটা কমতে শুরু করে মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টির ফলে দিনভর ধীর গতিতে চলে যানবাহন। ভোগান্তিতে পড়েন শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও গাড়ির বিকল হওয়া এই যানজটের সৃষ্টি হয়। শুক্রবার ভোর থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যমুনা সেতুর উপর একাধিক গাড়ি বিকল হয়ে পড়ে। র্যাকার দিয়ে গাড়ি সরিয়ে নিতে সময় লাগার কারণে যানজট লেগে যায়। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল চৌধুরী। ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে মানুষ কিন্তু বাড়ি ফিরছে। এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় অবস্থান করছি। এখানকার যে সার্বিক পরিস্থিতি মহাসড়কে তা যদি জানাতে যাই তাহলে সারা দিনভর কিন্তু আমরা দেখেছি যে গাড়ির যে জটলা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মহাসড়কের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে চান্দনা চৌরাস্তার যে মূল পয়েন্ট, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে মোড় রয়েছে, এখানকার যে চিত্র যদি আমি দেখাই তাহলে গাড়ির চাপ কিন্তু অনেকটাই রয়েছে। অর্থাৎ এখনও কিন্তু বিপুল সংখ্যক যাত্রী কিন্তু রয়েছে, তারা নারী টানে বাড়ি ফিরবে। এখন পর্যন্ত কিন্তু
থেকে থেকে গাড়ি চলছে। আমরা সাধারণ যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন আসলেই প্রয়োজনের তুলনায় তারা কিন্তু যানবাহন পাচ্ছে না, অর্থাৎ এর জন্য কিন্তু লোকাল বাসে করে তাদের যেতে হচ্ছে গন্তব্যে, এবং এর ফলশ্রুতিতে তাদের কাছ থেকে 3 গুণ 4 গুণ বেশি ভাড়া আদায় করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আরেকটি অভিযোগ কিন্তু থেকেই যাচ্ছে, আসলে বিভিন্ন পরিবহন অর্থাৎ ট্রাকে বা পিকআপে করে তারা যাচ্ছে এবং দুর্ঘটনা একটা সংখ্যা থেকে যাচ্ছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলেই চেষ্টা করে যাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক একটি অবস্থায় নিয়ে আসার জন্য। এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তেমন আসলে যানজটের যে নাকাল হওয়ার চিত্র এখন এই মুহূর্তে নেই, তবে সারাদিন ভোর থেকে থেকে গাড়ি চলেছে এবং মোটামুটি দুর্ভোগ হয়েই যাত্রীরা তাদের আপন নিরে ফিরছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে মহাসড়কের সর্বশেষ তথ্য। চঞ্চল চৌধুরী, আপনাকে ধন্যবাদ। ঈদযাত্রায় দক্ষিণবঙ্গে প্রবেশ পথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে শেষ মুহূর্তে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদযাত্রাও বিড়ম্বনাহীন ও নির্বিঘ্ন। ভোর থেকে ওই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের অধিক চাপ অব্যাহত রয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল পরিশোধ করতে কিছুটা সময় অপেক্ষা করতে দেখা গেছে। মাওয়া প্রান্তের টোল প্লাজায় কিছুটা বিলম্ব হলেও টোল প্রদান করে নির্বিঘ্নে যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। গুনে গুনে আর মাত্র কয়েক ঘন্টা পরেই সেই মাহেন্দ্রক্ষণ পবিত্র ঈদুল আজহা। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের তালমা মোড়ে, যেটি ফরিদপুর বরিশাল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। আপনাকে যদি সড়কের একটি চিত্র দেখাই, এই সন্ধ্যার পরে রাত 9টা অবধিও কিন্তু এই অঞ্চলে, বিশেষ করে রাজধানী সহ দেশের দূর দূরান্ত থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষ এখনো নারীর টানে ঘরে ফিরছে। আপনাকে যদি সড়কের একটি চিত্র দেখাই, এই সড়কের চিত্র যদি বলতে হয় যে আমরা সারাদিন এই সড়কে অবস্থান করেছি এবং বিভিন্ন জায়গা ঘুরেছি, যেটি দেখেছি যে সড়কে গাড়ির প্রচন্ড গাড়ির চাপ ছিল, সেই চাপ কিন্তু ধীরে ধীরে কমছে। তবে সন্ধ্যার পরে চাপ একটু বেড়েছে। বলা যায় যে যেহেতু প্রত্যেকটি মানুষ তাদের ঘরে ফিরবে এবং ঘরে ফেরার পরে আগামীকাল সকালে যে পবিত্র ঈদুল আজহার যে কোরবানির যে উৎসবটি কিন্তু তারা অংশগ্রহণ করার জন্য কিন্তু এই শেষ সময় এখন পর্যন্ত কিন্তু যারা নারীর টানে ঘরে ফেরা মানুষ রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। তবে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বিভিন্ন সড়কের বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন এবং আমাদেরকে যেমনটি আশ্বস্ত করেছেন যে সড়কের নিরাপত্তা বাড়ানোর জন্য তারা একেবারে ঈদের দিন সকাল পর্যন্ত তারা যাতে মানুষ নারী টানে ঘরে ফিরতে পারে সেটিও কিন্তু আশ্বস্ত করেছেন। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত আমরা সড়কে যে গাড়ির চাপগুলো দেখছি, বিশেষ করে ছোট বড় ট্রাক যেগুলো হচ্ছে কোরবানির পশু বহনকারী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই অঞ্চলের মানুষের যে রাজধানী থেকে বাড়ি ফেরার যে প্রবণতাটাও কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে ঈদে ঘরমুখ মানুষের ঘরে ফেরার খবরের সর্বশেষ। জনি, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি পরিবারের সঙ্গে উপভোগ করতে নারীর টানে বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢল নামে ঘরমুখী মানুষের। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। স্টেশনে বিনা টিকিটের যাত্রীরা টিকিট প্রদর্শন না করে প্রথম ধাপ পার হতে পারছেন না। দ্বিতীয় ধাপে আবারও টিকিট যাচাই করা হচ্ছে। এছাড়া চুরি, ছিনতাই সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। এদিকে শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। যাত্রা আসলে অনেক স্বস্তিদায়ক একটা যাত্রা, আর বিশেষ করে আমার 2টা বাচ্চা আছে, বাচ্চাদের জন্য খুব রিল্যাক্সে যাইতে পারি, কোনো সমস্যা হয় না। আর প্রত্যেক বছর আমরা ট্রেনে করেই যাই। ঈদে ফ্যামিলি সহ যাচ্ছি, বড় ভাই ভাতিজা ভাতিজি। আর ঈদ যাত্রায় বর্তমানে ট্রেনের ভিতরে প্রচুর লোক, না বাসে অনেক জ্যাম থাকে, এই কারণে আমরা বাসে যাইতেছি না। ঈদের আগে চিরচেনা ব্যস্ততায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। দীর্ঘ ঈদ ছুটিতে নিরাপদ এবং স্বস্তির যাত্রা নিশ্চিতে অনেকেই পরিবারকে নিয়ে বেছে নিয়েছেন লঞ্চ যাত্রা। দালাল, চোরাকারবারি সহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ছিল কোস্টগার্ড, পুলিশের বাড়তি নজরদারি।
ঈদে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপদেষ্টা এ কথা বলেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শন শেষে প্রশাসক জানান, ভোর থেকে যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসি ভ্রাম্যমাণ আদালত মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে। ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনও চারদিকে ফ্যাসিস্ট আমলের দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস দেখতে পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অনেক বেশি অবনতিশীল হয়েছে। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবার ঈদুল আজহা ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। কেউ কোনো জায়গায় চাঁদাবাজি করবে না, সে যেই হোক না কেন, যত পাওয়ারফুলি হোক না কেন, এটা ধরা এবং এদের আইনের আওতায় আনা, এটা তো সরকারের দায়িত্ব। বন্ধুগণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অনেক বেশি অবনতিশীল হচ্ছে। সারা দেশে ছিনতাই আর ডাকাতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঈদুল আজহার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদের ছুটিতে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শতভাগ আস্থার কথা জানান তিনি। অন্যদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি জানান, নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কোনো ঘাটতি নেই। রাজধানীর নিরাপত্তায় 500 পেট্রোল টিম কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদের বলতে দিবেন, নিয়ে আসতে হবে না আপনাদের, কি বলে যারা আনার দরকার নেই, এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দিয়ে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, গলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। এ সময় রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এবছর ঢাকা মহানগরীতে মোট 118টি ঈদগাহ এবং 1621টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, ঈদকে কেন্দ্র করে সারা দেশে বাড়ানো হয়েছে র্যাবের গোয়েন্দা শাখার কর্মতৎপরতা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি নিজেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দাবি করেন। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। যুক্তরাজ্যের কিংস্টন এলাকার কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সকাল 10:30টায় নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করতে জড়ো হন এই মাঠে। একই জামায়াতে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা, কুশল বিনিময় ও কোলাকুলি করেন তারেক রহমান। বিরাট বড় মাঠ, সবার জায়গা হবে, ধাক্কাধাক্কি না করে আরাম করে প্রত্যেককে বসুন, যাতে প্রত্যেকটা মানুষ আরাম করে নামাজটা পড়তে পারে। আপনাদের হুড়োহুড়িতে আমাদের কমিউনিটি সহ দেশের একটা বেইজ্জতি,
ঠিক আছে? সেই জন্য ধৈর্য ধরে আর কথা বলার তো প্রয়োজন নাই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে রাজধানীর পশুর হাটগুলোতে কিছুটা বাড়তি দামে চলছে কোরবানির গরু ছাগল বেচাকেনা। ছোট গরুর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ক্রেতা বিক্রেতার মাঝে চলে দর কষাকষি। তবে বড় সাইজের গরু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে পশুর হাটের খবর জানাচ্ছেন প্রতিনিধি খায়রুল শিকদার। ধন্যবাদ। আপনারা জানেন যে আজ রাত পোহালেই কিন্তু সকালে ঈদুল আজহা উদযাপন করবে বাংলাদেশের মুসলিমরা। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচা কিনা চলছে। আমি এখন আছি সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাট, যে হাটটিতে সাভার পৌরসভার 9টি ওয়ার্ড মিলে কিন্তু এই একটি হাট এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই হাটটি কিন্তু আসলে বিশাল। এই হাটে কিন্তু এখন লাস্ট মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির পশু কেনাবেচা চলছে এবং শেষ মুহূর্তে যেটি আমরা জানতে পেরেছি যে কোরবানির গরু কিন্তু এখানে এখন পর্যাপ্ত রয়েছে এবং এর পর্যাপ্ত কোরবানির পশু পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্রেতাও রয়েছে। তবে আমরা ক্রেতাদের কাছ থেকে কিন্তু একটা জিনিস জানতে পেরেছি যে শেষ মুহূর্তে এসে কিন্তু কোরবানির পশুর দাম কিন্তু আসলে বেড়ে গিয়েছে বলে তারা অনেকে জানিয়েছেন। আবার পাশাপাশি যারা বিক্রেতা আছেন তারা কিন্তু বলছেন যে দাম পড়ে গিয়েছে। এরকম একটি মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি এই হাটে। আমরা যদি একটু এখানে কথা বলার চেষ্টা করি যে যারা বিক্রেতা আছেন তারা আসলে কি বলছেন। আপনারা তো বিক্রেতা, জি, কেমন আপনারা গরুর এই পাচ্ছেন একটু আমাদেরকে জানাবেন। গরু গতকালকে মোটামুটি বাজার ভালো ছিল, আজকে দুপুর পর্যন্ত ভালো ছিল, এখন কিছুটা কম, তারপরেও আশা আছে ভালো দামে বিক্রি হবে, সে আছে এখনো দাঁড়িয়েছে। যে যেমনটি শুনছিলেন, আসলে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আজকে দুপুরে যে একটি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরে কিন্তু দাম একটু কমে গিয়েছিল। তারপরে তারা যেটি বলছেন যে এরপরে আবার সন্ধ্যা থেকে দাম বাড়তে শুরু করেছে। তবে পশু কিন্তু ইজারাদাররা বলছেন যে পশু আসছে, এখনো এই হাটে পশু আসবে এরকম বলছেন। তবে পশু কিন্তু সংখ্যায় কিছুটা কমও আছে বলে অনেক ক্রেতারা বলেছেন আমাদেরকে। সাভার থেকে পশুর হাটের সর্বশেষ খবর আমার কাছে এই ছিল। খায়রুল শিকদার, আপনাকে ধন্যবাদ। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান কোরবানি। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। প্রত্যেক সামর্থ্যবান পুরুষ নারীর ওপর কোরবানি ওয়াজিব। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কোরবানিতে। পশু কোরবানির ফলে মুমিনের অন্তর হয় পরিশুদ্ধ, আর এটাই কোরবানির উদ্দেশ্য। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা, পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। কোরবানি শব্দটি কুরবুন মূল ধাতু থেকে নির্গত। অর্থ হলো নৈকট্য লাভ করা, প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট বস্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবাই করা হলো কোরবানি। যারা জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনা বা এর সমমূল্যের মালিক হয়, তাহলে তাদের উপর কোরবানি করা আবশ্যক। 10, 11, 12 জিলহজের এই 3 দিনের মধ্যে যার কাছে এই কোরবানি এই 90,000 টাকার মতো সম্পদ থাকবে এবং এটা তার সাংসারিক খরচের বাইরে, তাহলে তার উপর কোরবানি করতে হবে এবং কোরবানি ওয়াজিব বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইসলামী বিশ্লেষকরা বলছেন, মানব জীবনের অপরিহার্য এবং আল্লাহকে পাওয়ার অন্যতম পন্থা হচ্ছে কোরবানি। সামর্থ্যবান নর নারীর উপর কোরবানি ওয়াজিব। যে গোশতটাকে তুমি 3টা ভাগে ভাগ করবা, তোমার অংশটা 1 ভাগ তুমি খেবা, 1 ভাগ গরিব মিসকিনকে দিবা, আরেক ভাগ তোমার আত্মীয় স্বজনকে দিবা। এটা কোনো ফরজ না, ওয়াজিবও না, সুন্নত মুআক্কাদাও না। কোনো পরিবারে যদি 7 ভাগের বা 7 অংশের 1 অংশ কোরবানি করে থাকে, তার পরিবারে এত সদস্য, সে বাহির দেওয়ার আর কি সমর্থ নয়, তো না দিলে কোনো সমস্যা হবে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গণতন্ত্র
লাখো মানুষ স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি চলে যাওয়ায় ঢাকা এখন ক্রমশ হয়ে উঠছে ফাঁকা। ফলে রাজধানীবাসীর অনেকেই যানজট মুক্ত আর ফাঁকা ঢাকা পেয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন রাজপথে। সবাই বলছেন প্রশাসন বিকেন্দ্রীকরণ আর রাজধানীর সব ফ্লাইওভারে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করা গেলে ঢাকা হবে উন্নত বিশ্বের মতো যানজট মুক্ত নগরী। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ফাঁকা ঢাকা পেয়ে অনেকেই মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর রাজপথে। প্রাইভেট গাড়ি, বাস, মোটরসাইকেল এমনকি রিকশা চলাচলও করতে পারছে নির্বিঘ্নে। প্রচণ্ড জ্যামে যখন অতিষ্ঠ রাজধানীবাসী, তখন ঢাকাবাসীর প্রত্যাশা এমন রাজপথ। বেশিরভাগ বিভিন্ন কিছুই আমাদের ঢাকা কেন্দ্রিক, সেটা যদি কমানো যায় সেটা মনে হয় যে দেশের জন্য, ঢাকাবাসীর জন্য ভালো হবে। এখন ভালোই লাগতেছে, রাস্তাঘাট খালি ফাঁকা ঢাকা। নাতিনের নিয়ে ঘুরতেছি, নাতিন আছে, নাতি আছে, ওদেরকে নিয়ে ঘুরতেছি, আর আল্লাহর রহমতে ভালোই তো লাগতেছে। এই মুহূর্তটা অনেক ভালো লাগছে, লোকজন কম, আর দ্বিতীয় যে কথাটা বিকেন্দ্রিক করা হলে অনেক ভালো লাগবে। যানজটমুক্ত রাজপথে গাড়ি চালিয়ে কেউ কেউ স্বস্তি প্রকাশ করলেন আর প্রত্যাশা করলেন ঈদের পরেও যাতে রাজধানী থাকে যানজটমুক্ত। ঢাকা আসলে ফাঁকা থাকলে মোটামুটি ভালো লাগে, যাতে আমাদের জন্য একটু মোটামুটি ভালো হয়, যাতে যানজট একটু কম মনে হয়, এই দিকটা আমাদের জন্য একটু ভালো লাগে। ঈদের আগে ইনশাল্লাহ ফাঁকা যে হলো, ইনশাল্লাহ আমার খুব ভালো লাগতেছে। আর ঢাকাকে বিকেন্দ্রীকরণ করলে ভালো হয়। ফাঁকা ঢাকা অনেক ভালো লাগছে, সবসময় ব্যস্ততার মধ্যে কাটে, জ্যাম জট, এখন একটু রিল্যাক্স, এই সময়টার জন্য অপেক্ষা করি কখন আসবে। যানজটমুক্ত রাজধানী প্রতিষ্ঠায় ঢাকার ফ্লাইওভারের মতো আরও কিছু প্রয়োজনীয় উদ্যোগের আশা করেন ঢাকাবাসীর অনেকেই। ঈদের ছুটি শেষে ঘরমুখ মানুষের পদচারণায় আবারও প্রাণচঞ্চল হোক রাজধানী, আর ঢাকাকে যানজটমুক্ত নগরী হিসাবে প্রতিষ্ঠিত করতে সংশ্লিষ্টরা যথাযথ উদ্যোগ নিক, এমন প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে এখন জমজমাট রাজধানীর মশলার বাজার। এলাচ সহ দু একটি মশলার দাম ঊর্ধ্বমুখী হলেও দারুচিনি, জিরা, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল সহ উল্লেখযোগ্য মশলার দাম স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা। কেজি প্রতি এসব মশলার দাম কমেছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। মিফতাক আলীবের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি দেশের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর প্রস্তুতির অংশ হিসেবে মশলার বাজারে ভিড় জমাচ্ছেন। উদ্দেশ্য, ভিন্ন রকম মশলার মিশ্রণে মাংসের স্বাদে বাঙালি ঐতিহ্যের যেন কমতি না হয়। ঈদে বিগত কয়েক বছরের মশলার দাম ঊর্ধ্বমুখী হলেও এবছর সেটি নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরেছে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মাঝে। দারুচিনি গত বছর 400 টাকার বেশি হলেও এবার সেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 360 টাকায়। লবঙ্গ 1300 টাকা এবং জিরা 600 টাকার বেশি বিক্রি হলেও এবছর দাম কমেছে। আপনার গত বছর তুলনায় খালি এলাচ ছাড়া সব জিনিসের দাম কম আছিল। সব জিনিসই সস্তা, দাম তো কোনোটা বাড়ে নাই, দাম স্থির আছে মোটামুটি। আলহামদুলিল্লাহ, খুব বেশি ডিফারেন্স মনে হচ্ছে না। আগে যেরকম চড়া দাম ছিল বাজারে, এর থেকে অনেকটা কম। কেজি প্রতি দাম 4000 টাকার বেশি হওয়ায় কিছুটা বাড়তি দাম গুনতে হচ্ছে এলাচের বাজারে। এবার মশলার দাম কম আছে, এলাচি দাম ছাড়া এলাচি দামটা একটু বাড়ছে। লং, গোলমরিচ, দারচিনি, জায়ফল যেগুলোর দাম গেছে এবার তুলনায় এবার কম। আমদানির পাশাপাশি সিন্ডিকেট সহ অসাধু ব্যবসায়ীদেরকে বাজার মনিটরিং এর আওতায় আনায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।